চলছে হিট ওয়েভ। ভারতের 10টি রাজ্যে ইতিমধ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দিল্লির মৌসুম ভবন। তার মধ্যেই চলছে আইপিএল, এবং আইপিএল যেই ম্যাচগুলো সন্ধ্যের দিকে চলছে সেইগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে এই দুপুরেও যে ম্যাচ আমরা দেখলাম কলকাতায়, যেদিন প্রথম 41 ডিগ্রি তাপমাত্রা স্পর্শ করলো, সেদিন কলকাতার ইডেনে দিল্লি বনাম কেকেআর এর ম্যাচ হয়েছে। তীব্র তাপপ্রবাহ, 41 ডিগ্রি সেলসিয়াসে দিনের বেলাতে এই ম্যাচ কতটা প্রাসঙ্গিক। দিল্লির মৌসুম ভবনের অধিকর্তারা বারবার করে বলছেন যে সকাল 11টার পর থেকে অন্তত বিকেল 4টে পর্যন্ত কেউ যাতে বাইরে না বের হয়, এবং 3টে সাড়ে 3টের সময় ম্যাচ চললে দর্শকদের অন্তত 2টোর মধ্যে কিন্তু আসতে হয় স্টেডিয়ামে। তাহলে দর্শকদের কি স্বাস্থ্যের কথা ভুলে যাচ্ছে বিসিসিআই? দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা ভুলে যাচ্ছে আইপিএল ম্যাচ কর্তৃপক্ষ? শুধুমাত্র বাণিজ্য? এই বিষয়েই আমাদের আজকে বিশেষ আলোচনা। এই গরমে তীব্র তাপপ্রবাহে, যেখানে কোথাও 42 ডিগ্রি, কোথাও 43 ডিগ্রি, কোথাও 44 ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই, সেই জায়গাতে দাঁড়িয়ে এই তীব্র তাপপ্রবাহে আইপিএল এর কতটা যুক্তি রয়েছে? যেখানে দিল্লির মৌসুম বিভাগ বলছে যে 5টার আগে কেউ যাতে বাড়ি থেকে না বেরোয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কেউ যাতে 5টার আগে না বেরোয়, সেই জায়গাতে এই গরমের মধ্যে আবার আপনার প্রিয় ক্রিকেটারকে একবার দেখার জন্য দুপুর 2টোর সময় লম্বা লাইনে দাঁড়িয়ে আপনারা স্টেডিয়ামের ভিতরে ঢুকছেন, যেই ম্যাচটা 3টে সাড়ে 3টের সময় শুরু হয়। কি অবস্থা? এই নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনা। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সৌরভ বাবু। সৌরভদা, প্রথমেই আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। প্রাক্তন রঞ্জি ক্রিকেটার, কি বলবেন এই তীব্র গরমে আইপিএল? শো মাস্ট গো অন। এটা আইপিএল উইন্ডো ঠিক করে যে আইসিসি অনেক আগে থেকে স্টক আউট থাকে। এবার এপ্রিলে মেতে খেলা হচ্ছে। যে আবহাওয়ার কন্ডিশন সবসময় গরম থাকে, এবছর 2-3 ডিগ্রি কোনো কোনো শহরে বেড়েছে, সেটা সত্যি। কিন্তু মাঠে আসে দর্শকরা, দর্শকদের সাপোর্ট নিয়ে খেলা করান বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ, এবং প্লেয়াররা আমাদের সাধারণ দর্শকদের থেকে প্লেয়াররা মানে অনেক ফিট থাকে। ফিটনেস প্রোগ্রাম ওদের হাতে নেওয়া হয়, সেই অনুসারে মাঠের কন্ডিশন কীরকম হবে তা আগে থেকে অনুমান করে ওরা আবহাওয়ার সাথে মাঠের সাথে নিজেদের অ্যাক্লিমেটাইজ করে নেয়। তো এটা একটা সমস্যা বটেই। এই দুপুরবেলার 3:30 যে খেলাটা হয়, কম্পারেটিভলি 7:30টার খেলাটা ভালো হয় দর্শকদের স্বাস্থ্যের কারণ বিচার করে। কিন্তু কিছু করার নেই, আইপিএল কর্তৃপক্ষের খেলা তো আর বন্ধ করতে পারবে না, কারণ উইন্ডো ফিক্স করা আছে, তারপর আর করার কোনো সময় নেই, বিসিসিআই এর কাছে কোনো উইন্ডো ফাঁকা নেই, তাই শো মাস্ট গো অন। দেখুন, আপনাকে যেটা বলছি যে হয়তো দিন পরিবর্তন না করাটা অসম্ভব এক প্রকার আইপিএল কর্তৃপক্ষের কাছে, কিন্তু আপনাকে যদি বলি যে ম্যাচের যে সময়সীমা সেটা তো একটু পরিবর্তন করা যায়। কারণ আমরা তো যে মাঠগুলোতে খেলা হচ্ছে, এটা তো ক্রিকেট, যে দুটো খেলা কিন্তু থাকে না, একটা ভেন্যুতে একটা খেলাই থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি 3টের ম্যাচটা যদি আমি 7টায় পিছিয়ে দিই, এমন কি ক্ষতি হবে? হয়তো সেই স্টেডিয়াম কর্তৃপক্ষ বা সেখানকার স্থানীয় যে ক্রিকেট প্রশাসক, তাদের একটু ক্ষতি হবে, রেভিনিউতে ক্ষতি হতে পারে, কারণ বিজ্ঞাপনগুলো সেট করা থাকে, পাশাপাশি ফ্লাড লাইটের একটা খরচ থাকে। 3টের সময় ম্যাচ করলে সে মানে অন্তত 5:30 পর্যন্ত ভারতে এই মুহূর্তে ফ্লাড লাইটের দরকার পড়ে না। সেই জায়গাতে হয়তো এই যে একদম প্রথম থেকে ফ্লাড লাইট দিয়ে ম্যাচটা হবে, হয়তো একটু রেভিনিউতে ক্ষতি হতে পারে। এটা কি মনে হয় না যে দিন একই থাক, কিন্তু 3টের ম্যাচগুলো সবকটাই এখন আইপিএল এর ভেন্যু থেকে পিছিয়ে সেটা 7টা করা হোক? দেখুন, এই একটা খেলা করতে অনেকগুলি স্টেক হোল্ডার্স থাকে। ফর এক্সাম্পল, যারা সম্প্রচার করেন ওরা থাকে, আম্পায়ার্স, ক্রিকেটার্স তো অবভিয়াসলি থাকেই, মাঠে থাকে তারা উপস্থিত।
পাশাপাশি যাদের আমরা দেখতে পাই না ওরকম অনেক স্টেক হোল্ডার্স আছে, এবং প্রোগ্রামগুলি যেহেতু আগে থেকে করা থাকে, শিডিউল আগে থেকেই করা থাকে, অনেক ফরেনার্স আসে খেলা দেখতে, শিডিউল সেভাবে করে তারা বিমানের টিকিট করে। তো ওই সমস্ত প্রবলেমগুলি এড়ানোর জন্যই টাইমটা ফিক্স থাকে। এখন যদি স্কোপ থাকে খেলা পেছনোর বা এগোনোর সেম ডেতে, আপনি যেটা বলছেন, মানে সেটা আইপিএল কর্তৃপক্ষর কাছে পৌঁছেছে কিনা আমি জানি না। মনে হয় চান্সটা খুব কম, সময় আগানো বা পেছনোর সময়টা খুব কম, কারণ অনেকগুলি স্টেক হোল্ডার্স থাকে, বিভিন্ন দেশের প্লেয়াররা আসে। যদি এটা বাইল্যাটারাল কোনো সিরিজ থাকতো তাহলে দুটো বোর্ডের মধ্যে কথা বলে সময় এগোনো বা পেছানো যায় বা রিজার্ভ ডে থাকে, কিন্তু যেহেতু এভরিডে ম্যাচ হচ্ছে, অলমোস্ট এভরিডে ম্যাচ হচ্ছে, দুটো করে বা একটা করে হয়, না, আমি রিজার্ভটা সেখানে বলছি এটা না, আমি বলছি যে একটু প্রবলেম। টাইমটা যদি পিছিয়ে দেওয়া যায়, সেটাই তিনটেটা অন্তত পাঁচটা অন্তত করা যায়। হ্যাঁ, সেটাই বলছি, সেটা মনে হয় এই মুহূর্তে সম্ভব নয়, কারণ প্রোগ্রাম অলরেডি ফিক্স করা আছে। কিন্তু দর্শকদের কথা তো মাথায় চিন্তা করতে হবে, যারা দুটোর সময় লম্বা লাইনে স্টেডিয়ামের পাশে এই রোদের মধ্যে অপেক্ষা করছেন, তাদের অবস্থাটাও তো একটু বিসিসিআই কে বা আইপিএল কর্তৃপক্ষকে বুঝতে হবে। সব ঠিক আছে, দেখুন আমিও আইপিএল গভর্নিং কাউন্সিলে ছিলাম একবার। দর্শকদের জন্য যতটুকু সম্ভব ইন্ডিয়ান কন্ডিশনে, ইন্ডিয়ান যে ভেন্যুজ আছে তাতে যতটুকু সুবিধা দেওয়া যায়, জলের ব্যবস্থা বা অন্যান্য ব্যবস্থা আইপিএল কর্তৃপক্ষ দিয়ে থাকে সবসময়। এখন টেম্পারেচারের ব্যাপারটা দেখুন হাতে নেই, আবহাওয়ার ব্যাপারটা কারোর হাতে নেই। আজকে আপনি দেখছেন যে আপনার শহরে 40 ডিগ্রি ছুঁয়েছে তাপমান, কালকে হয়তো সেটা নেমে যাচ্ছে 35-এ এসে যেতে পারে, যদি একটা হালকা বৃষ্টি হয় বা সেরকম কিছু হয়, হতে পারে। তো টাইম পেছানো বা এগোনোর কোনো স্কোপ নেই আমি যতটুকু জানি, যতটুকু আমি দেখেছি। সেক্ষেত্রে এটা এই মুহূর্তে সম্ভব নয়। আর দ্বিতীয়ত একটা কথা বলবো, এই তিনটের যে ম্যাচগুলো হয়, দেখুন খেলোয়াড়রা তারা অনেক বেশি রিল্যাক্সেশন পায় আজকের যুগে, ইন্টারন্যাশনাল প্লেয়াররা এবং ডোমেস্টিক ক্রিকেটাররা। কিন্তু সব থেকে বেশি অসুবিধা হচ্ছে কিন্তু মালিদের, যাদের কথা হয়তো সেইভাবে কেউ চিন্তা করে না। কিন্তু মালিরা যখন, ভাবুন যে তিনটের ম্যাচ তৈরি করতে হবে, তাদের তিনটে ম্যাচের মধ্যে তাদের পিচ তৈরি করতে হবে, তাদের পুরো মাঠ তৈরি করতে হবে এই রোদের মধ্যে, 7টা 7:30টার সময় সকাল থেকে প্রায় 2টো পর্যন্ত এই তপ্ত গরমে মালিদের কিন্তু মাঠের ভিতর থাকতে হচ্ছে। সে ঠিক, মালিরা ওরা হেবিচুয়েটেড, ওরা দীর্ঘদিন ধরে একটা যারা আমরা এখন মালি শব্দটা ইউজ হয় না বিসিসিআইতে, কিউরেটর, যারা কিউরেটর আছে, ইভেন আমাদের রাজ্য থেকে একজন আছে যিনি আপনি জানেন কিনা আমি জানি না, পিচ কিউরেটর একজন আছেন যিনি বিসিসিআই পিচ কিউরেটরদের হেড, আশিস ভৌমিক। তো ওরা অভ্যস্ত, ওরা সকাল ভোরবেলা থেকেই 5টা 5:30 থেকে কাজে লেগে যায়, মাঠ তৈরি করে, শুধু পিচ নয় আউটফিল্ড সমস্ত কিছু ওদের দেখতে হয়, প্র্যাকটিস যে এরিনা, প্র্যাকটিস এরিনা যেখানে টিমগুলি প্র্যাকটিস করবে বিফোর ম্যাচ বা আফটার ম্যাচ, সবগুলি ওরা দেখে। হ্যাঁ, গরম বেশি, কিন্তু বাট দে আর মানে হেবিচুয়েটেড, এবং প্লেয়ারদের তো কোনো সমস্যা হয় না আমি যতটুকু বুঝি, বা আমিও নিজে প্লেয়ার ছিলাম। হ্যাঁ, একটু পরিশ্রান্ত হয়, কিন্তু যেই পরিচর্যা নেয় বিফোর ম্যাচ বা আফটার ম্যাচ বা ডিউরিং ম্যাচ, নানা রকম ফ্লুইড দেওয়া হয় বডিকে হাইড্রেটেড রাখার জন্য, তো প্লেয়াররা অ্যাকাস্টমড। আমি একটা ম্যাচে দেখছিলাম দুদিন আগেই, ঋষভ পান্থ মাঠের মধ্যে আইস নিচ্ছিল বারবার, একবার না একাধিকবার। সে আইপিএলে যেটা 3:30টার সময় ম্যাচটা হয়েছে, আধা ঘন্টা বাদে বাদে প্রত্যেক প্লেয়াররা আইস ব্যাগ নিচ্ছিল, মানে এই তপ্ত গরমে হয়তো তারাও আর পারছিল না। সেই ক্ষেত্রে আপনি তো নিজে বহুদিন যেহেতু রঞ্জি ক্রিকেটার ছিলেন, বহু ম্যাচ হয়তো 40 ডিগ্রিতে আপনাকেও খেলতে হয়েছে। আইপিএল খুব শর্ট টাইমে খেলা, 20 ওভার মাত্র থাকতে হয়। সেই জায়গা থেকে ভারতের এই ওয়েদার ফেস করা কতটা কঠিন প্লেয়ারদের কাছে? দেখুন, আইস তো নিতেই পারে প্লেয়াররা, যে কোনো সময় আইস নেয়। আইসটা কেন নেয়? মেইনলি একটু ধরুন নেকের পেছনে, ঘাড়ের মধ্যে আইস রুমাল চাপা দিলে বডিটা রিল্যাক্স ফিল করে। অনেক সময় এই সমস্ত গরমে নর্মালি মাসল ক্র্যাম্পটা বেশি হয়, মাসল ক্র্যাম্প থেকে বাঁচার জন্য যখন একটু ফ্রি টাইম পায়, একটু নেওয়ার সুযোগ হয়, তখন ওরা ট্রেনারদের, ফিজিওদের কাছ থেকে নিয়ে নেয় মাসল পুল যাতে না হয়। কিন্তু এখন ক্রিকেট অনেক এগিয়ে গেছে,
ফিজিও ট্রেনার সবসময় টিমের পাশে থাকে, যে কোনো টিম। আইপিএল তো অনেক বড় ব্যাপার, ছোটোখাটো টিম মানে ডোমেস্টিক ক্রিকেটে হয়, সবখানেই ফিজিও ট্রেনার কম্পালসারি, মেসিওর কম্পালসারি। তো আইপিএল প্লেয়ারদের এসবের কোনো অভাব নেই। সমস্যা হওয়ার কথা নয়। আপনি কি দেখেছেন কোনো প্লেয়ার মাঠে পড়ে গেছে? এরকম তো হয়নি। নর্মালি ইনজিউর্ড হলে হতে পারে, আদারওয়াইজ হিটের কারণে পড়ে গেছে এখন অবধি হয়নি। দ্বিতীয়ত এই গরমে বিশেষ করে যারা ফাস্ট বোলার, হয়তো খুব অল্প স্পেলে তাদের 4 ওভার বল করতে হয়, কিন্তু তাদের তো চোট আঘাত এই গরমে বেশি করে, মানে জলের অভাব দিলে তো পেশি সংকোচন হবে এবং চোট আঘাত বেশি লাগতে পারে। জলের অভাবে কোনো প্রশ্ন নেই, কারণ প্লেয়াররা এমনভাবে তৈরি হয় আর এমনভাবে তৈরি করে ট্রেনাররা বিফোর ম্যাচ, আমি বললাম ডিউরিং ম্যাচ, আফটার ম্যাচও ওদের কুলিং ডাউন প্রোগ্রাম হয়, রিহ্যাব হয়। সব মিলিয়ে জলের অভাবের প্রশ্ন নেই, কিন্তু বডিকে হাইড্রেট রাখার জন্য সবসময় ড্রিঙ্কস পাঠানো হয় বা প্লেয়াররা তাদের চাহিদা অনুসারে চেয়ে নেয় মাঠ থেকে, বা ড্রেসিং রুমে যখন ফিরে ইন্টারভেলে ওরা সেগুলি রিকভারি করে নেয়। হ্যাঁ, অবভিয়াসলি এই গরমে একটু পরিশ্রম তো হবেই, শীতের আবহাওয়ায় খেলা আর গরমের আবহাওয়ার খেলা, কিন্তু আমি যেটা বলতে চাইছি প্লেয়াররা এগুলি হ্যাবিচুয়েটেড, ওরা এগুলি সামলে নিতে পারে এবং এভাবেই খেলে যাচ্ছে। আর ম্যাটার অফ, আপনি পেস বোলার যেটা বললেন, ম্যাটার অফ 24 বলস, ওরা ট্রেনিংয়ে আপনি 10 ওভার 12 ওভার করে বল, টানা বল করে যায়, সেভাবেই তৈরি হয়। সেই জায়গায় ওকে 24টা বল করতে হয়, 24টা বল করতে হয়। ইনজুরি হলে আলাদা, কিন্তু ম্যাটার অফ 24 বলস। আর একটা প্রশ্ন করবো, ভারতের ক্রিকেটাররা এই মরশুমে মানে এই রকম ওয়েদারে খেলতে অভ্যস্ত, তারা সেইভাবে সারাটা বছর প্র্যাকটিস করে। দু একটা প্রদেশ ছাড়া, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের প্লেয়াররা একটু বরঞ্চ গরমের দিনেও তারা স্বস্তিতে প্র্যাকটিস করে। আফটার অল কলকাতা, ত্রিপুরা, অসম, মহারাষ্ট্র সব জায়গার প্লেয়াররা কিন্তু এই গরমের মধ্যেও প্র্যাকটিস করে, ইনডোর প্র্যাকটিস তাদের বেশি হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে যে বিদেশি প্লেয়াররা যারা ইউরোপ থেকে এসে, ইংল্যান্ডের প্লেয়াররা, অজি প্লেয়াররা, নিউজিল্যান্ডের প্লেয়াররা, সাউথ আফ্রিকান প্লেয়াররা, এরা তো এত গরমে খেলতে অভ্যস্ত নয়, তারা কিভাবে এই ভারতের এই ওয়েদারে ফেস করছে? হ্যাঁ, তারাও অভ্যস্ত, তাদের সেরকম কন্ডিশনে এনে ওখানেও প্র্যাকটিস করানো হয়। আপনি দেখেছেন যে ইন্ডিয়া ইংল্যান্ডের যে বাইল্যাটারাল সিরিজটা হয়ে গেল কিছুদিন আগে, টেস্ট সিরিজ, প্রায় 14-15 দিন আগে ইংল্যান্ড টিম আবুধাবিতে মিডল ইস্টে গিয়ে ওরা ট্রেনিং করেছে। যেহেতু ইন্ডিয়ায় খেলবে, ইন্ডিয়ার সমসাময়িক আবহাওয়া পাবে মিডল ইস্টে ওরা ছিল 15 দিনের মতো। তারপর টিমটা ইন্ডিয়াতে এসে খেললো, যেটা বেন স্টোকসের নেতৃত্বে খেলে গেল। প্রথম ম্যাচটা তো ওরা জিতেওছে, ইন্ডিয়াতে কনভিনসিংলি জিতেছে। তো এরকম তৈরি হয়ে আসে। অস্ট্রেলিয়াতে আমাদের মতোই ঠান্ডাও পড়ে, আবার খুব গরমও পড়ে। তো অস্ট্রেলিয়ানরা হ্যাবিচুয়েটেড। আর এখনকার প্লেয়াররা যখন সারা ওয়ার্ল্ড ঘুরে ঘুরে খেলে, এগুলি তারা তৈরি হয়ে যায়। সিমিলারলি আমাদের ক্রিকেটাররাও যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে যায়, যদি 10-12 দিন আগে যায় তো নিজেদের মানিয়ে নিতে পারে পরিবেশের সাথে। পরিবেশ বলতে শুধু আবহাওয়া নয়, গ্রাউন্ড কন্ডিশন সব কিছু মিলে এগুলি মানিয়ে নেয় প্লেয়াররা। এখন আর এগুলি প্রফেশনাল যুগ, সবাই তার জন্য ওয়েল পেড, সব থেকে বড় কথা ওয়েল পেড। ফর দ্যাট আপনি সেভাবে ট্রেনিং করছেন, উপযুক্ত ট্রেনারের হাতে আপনি পড়েছেন, উপযুক্ত ফিজিওর হাতে পড়েছেন। কোচ তো থাকেই, কোচের মধ্যেও অনেক কোচ থাকে, বোলিং কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, যিনি হেড কোচ, ওরকম থাকে। তো ক্রিকেট এখন অনেক দূর এগিয়ে গেছে। গরমের এই হিট ইন্ডিয়াতে যেটা এবার হচ্ছে, আর এবার হিট নিয়ে একটু বেশি কথাই হচ্ছে। ওরকম হিট আমার মনে হয় আমি ত্রিপুরাতে এই ধরনের আবহাওয়া আগেও পেয়েছি, এখনও দেখছি। এখন প্রচারের যুগ, প্রচারে এটা আসছে বেশি, তাই মানুষের মধ্যে এটা প্রতিক্রিয়া হচ্ছে বেশি। প্লাস আরেকটা হচ্ছে, আমরা এখন ধরুন আগে এসি এত ব্যবহার হতো না। এই যে আমরা রুমটাতে বসে আছি, এসিতে বসে আছি, এখন আমি বাইরে এখান থেকে বেরিয়ে গেলেই একটা হিট পাবো একটা শরীরে, যেটা স্বাভাবিক। তো যারা আমরা স্বচ্ছন্দে থাকতে ভালোবাসি, কায়িক পরিশ্রম না করে, তাদের পক্ষে একটু মানানো কঠিন। মানিয়ে নেয়, দর্শকরা যাচ্ছে বলেই তো আইপিএল হচ্ছে।
দর্শকরা সাপোর্ট করছে টিমকে, ফুল গ্রাউন্ড হচ্ছে, স্পেকটেটর সব ম্যাচ দেখছে। গরম বলুন, 3:30-এর ম্যাচ বলুন, 7:30-টার ম্যাচ বলুন, ইন্ডিয়াতে তো আইপিএল সাকসেসফুল। অবভিয়াসলি বিসিসিআই চালাচ্ছে, প্লেয়াররা লাভবান হচ্ছে, উইন উইন সিচুয়েশন, ফ্র্যাঞ্চাইজিরা লাভবান হচ্ছে, বোর্ড তো লাভবান হচ্ছে, সব দিক দিয়ে সবাই লাভবান হচ্ছে, খেলছে। একটা প্রশ্ন করবো, সামনেই বিশ্বকাপ, গতকালই রোহিতের নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে। এই টানা আইপিএল এর এই গরমের ধকল নিয়ে প্লেয়াররা খেললো, তারপর কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে এবার টি-20 বিশ্বকাপ, প্রথম সেখানে টি-20 বিশ্বকাপ হচ্ছে, সেই জায়গাতে দিয়ে জাসপ্রীত বুমরারা এই ধকলটা নিতে পারবে টানা আইপিএল এই গরমে? তারপর আবার কয়েকদিনের মধ্যেই তাদের হচ্ছে চলে যেতে হবে মার্কিন মুলুকে। হ্যাঁ, সেই হচ্ছে। এবার তো আইপিএল আর সরি টি-20 ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকায় মিলে হচ্ছে, ইউএসএ। তো হবে জুন মাস থেকে খেলা। ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ 5 জুন, 5 জুন ফার্স্ট ওপেনিং ম্যাচ। তো প্লেয়াররা এগুলি সামলে নেয়। এখন সারা বিশ্বের যতগুলি ক্রিকেট বোর্ড আছে, আইসিসি ক্যালেন্ডার করে দেয়, এই ক্যালেন্ডারের মধ্যে এই ম্যাচ করতে পারবে, খেলতে পারবে। তার মধ্যে একটা স্লট থাকে বাইল্যাটারাল সিরিজের জন্য, বোর্ডদের একটা স্বাধীনতা দেয়, দুটো বোর্ড মিলে ঠিক করবে। কিন্তু আপনার উইন্ডোগুলি শুধু এই বছরেরটা এই বছর হচ্ছে তা নয়, আগামী 5 বছরের জন্য উইন্ডো রেডি আছে। কবে কোথায় কী ম্যাচ হবে সব স্টক আউট করা আছে, সেই অনুসারে ম্যাচগুলি করা হয়, করতে হয় এবং করতে হবেও। আইপিএল খেলে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, এগুলি হয়ে যায়। কোন প্লেয়ার কি ম্যাচ খেলবে এগুলিও চক আউট করা থাকে। বুমরাকে কি লোড দেওয়া হবে, কোন ম্যাচে রেস্ট দেওয়া হবে, বিরাট কোহলিকে কোন ম্যাচে রেস্ট দেওয়া হবে, কোন ম্যাচে খেলানো হবে, কোন সিরিজে খেলানো হবে, অ্যাকর্ডিং টু দেয়ার ফিটনেস ক্যাপাবিলিটি, বয়স, সবগুলো মিলিয়ে ওগুলি প্রোগ্রাম করা থাকে। টিমের মধ্যে প্রোগ্রাম করা থাকে কাকে কখন খেলাবে। সামি এখনও ওয়ার্ল্ড কাপ খেলার পর এখনও কামব্যাক করতে পারেনি ইনজুরির জন্য, তো রিহ্যাব চলছে। এখন তাড়াহুড়ো করে যদি খেলানো হয় আবার ইনজুর্ড হয়ে যাবে। যেমন এবার আইপিএলে দেখুন মায়াঙ্ক যাদব বলে এলএসজির প্লেয়ারটা, দিল্লি বয়, খুব ভালো। এবার আমার চোখে ও সেরা, মানে আবিষ্কার বলতে পারেন, যে যার মধ্যে ইন্ডিয়া খেলার প্রসপেক্ট আছে অ্যাজ এ পেস বোলার। কনসিস্টেন্টলি 150 kmph বল করতে পারে। মানে ইটস নট এ ম্যাটার অফ জোক। ইন্ডিয়াতে খুব কম বলার আছে যে কনসিস্টেন্টলি একটা বল হয়ে যেতে পারে, একটা বল হয়ে যেতে একটা পারে, দুটো বল হয়ে যেতে পারে, কিন্তু কনসিস্টেন্টলি 150 হিট করা সেটা সাংঘাতিক। কিন্তু ছেলেটা 3টে ম্যাচ খেলার পর ইনজুর্ড হয়ে গেল, অ্যাবডোমিনাল ইনজুরি। আবার রিহ্যাব করে কিছুদিন পরে ফিরে এসছে, একটা ম্যাচ খেললো বোধহয় মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, 4 ওভারের জায়গায় 19টা বল করলো, 24টার জায়গায় 19টা বল করতে পারলো। তারপর আবার ইনজুর্ড হয়ে গেল, ওকে তাড়াহুড়ো করে খেলানো হয়েছে টিমের স্বার্থে। তো এরকম তাড়াহুড়ো করে খেলালে প্লেয়ারটা আবার বসে যেতে পারে। তো ইনজুরি ইজ এ ফ্যাক্টর, স্পেশালি পেস বোলারদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। পেস বোলারদের ক্ষেত্রে ব্যাটসম্যান স্পিনারদের কম হয়, কারণ ওদের লোডটা অনেক বেশি দিতে হয়, অনেক গতিতে বল করতে হয়। তার শারীরিক সক্ষমতা সেরকম জায়গায় না পৌঁছলে সেই গতিতে বল করতে পারবে না। না, এই গতকাল যে টিমটা মানে প্রকাশ করলো বিসিসিআই, সেই টিমে রিঙ্কু সিং এবং শুভমান গিল। শুভমান গিল একটা ক্লাসিক্যাল প্লেয়ার, এখনো পিচ, আমেরিকার পিচ কিরকম হবে, সেখানে স্পিনিং সহায়ক না হওয়ার চান্সেস বেশি থাকবে আমার মনে হয়। আই থিঙ্ক সেখানে অনেক বেশি পেস সহায়ক হবে, ওয়েদার কন্ডিশন তাই সেই রকমটাই মনে হয় দিয়েছে, পেস বোলাররা সহায়ক হবে। সেই জায়গা থেকে শুভমান গিলের মতো একজন টেকনিক্যাল ব্যাটারকে বসিয়ে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, টিমে 15টা প্লেয়ার নিতে হবে। টিম সিলেক্টররা, ওদের একটা প্ল্যান থাকে, বিসিসিআইয়ের একটা প্ল্যান থাকে, ক্যাপ্টেন কোচের একটা প্ল্যান থাকে। 3টে পার্ট একসঙ্গে মিলে একটা ডিসিশন হয় যে আমরা কটা ব্যাটসম্যান নেব, কটা অলরাউন্ডার নেব, কটা বলার নেব। হ্যাঁ, শুভমান গিল খুবই ভালো প্লেয়ার। ওকে আবার কিছু প্লেয়ার আছে 3টে ফরম্যাটেই খেলবে, ওয়ানডে ফরম্যাট, টি-20 টেস্ট ক্রিকেট। কিছু আছে শুধু ছোট ফরম্যাট খেলবে, টি-20 খেলবে, এরকম হয়। তো এবার যা টিমটা হয়েছে আমার দেখে মনে হচ্ছে যে এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল বিরাটকে নিয়ে অনেক কথা হচ্ছিল, কোন জায়গায় খেলবে, ওয়ান ডাউনে খেলবে, নাম্বার 3-তে খেলবে, না ওপেনিং করবে।
তো বিরাটেরটা সেটেলড হয়েছে, ও তো টিমে থাকবে, এক্সপিরিয়েন্স তা প্লাস ওর যা ফর্ম, এবারও তো আইপিএল ও টপ স্কোরার মনে হচ্ছে, এবার এখনো বোধহয় 500 রান হয়ে গেছে ওর। তো ওকে চান্স দিয়েছে, সেই জন্য শুভমান গিল আসতে পারেনি, বাট ইজ এ প্রমিজিং প্লেয়ার। ওর সামনে আরও ক্যারিয়ার আছে, বিরাটের হয়তো এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, রোহিত শর্মা ওকে চাইছে, কোচও ওকে চাইছে, তো বিরাটকে নিয়েছে। একজন ওপেনার বাদ গেছে, যশস্বী জয়সওয়াল আছে সাথে, রোহিত, বিরাট, যশস্বী জয়সওয়াল, টিম ভালোই হয়েছে। তবে আমার মতে রিঙ্কু সিংকে একদম এই প্রশ্নটা এসেছিলাম। লাস্ট বিগত যে 10টা ম্যাচ, সেই 10টা ম্যাচ আপনি মানে দেশের আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কু সিং কিন্তু ব্যর্থ নয়, রিঙ্কু সিং কিন্তু একেবারেই ব্যর্থ নয়। গড় এভারেজ থেকে আরম্ভ করে স্ট্রাইক রেট থেকে আরম্ভ করে সব জায়গাতেই চূড়ান্ত সাকসেস। তারপর রিঙ্কু সিংকে বসিয়ে দেওয়া হলো, হয়েছে। এবারের আইপিএল এ সেরকম খেলতে পারেনি, এখনো সুযোগও তো পাইনি, সেরকম খেলতে পারেনি। রিঙ্কু সিং এর যা ক্যালিবার, ফিনিশার হিসেবে যা তার যে উচ্চতায় উনি পৌঁছেছেন এবারের আইপিএল এ, সেই উচ্চতাটা ধরে রাখতে পারেনি। হয়তো নির্বাচকরা কারেন্ট ফর্মকে দেখেছে, কারেন্ট ফর্ম অনুসারে করেছে। তবে আমার মনে হয় একটা স্পেস ছিল, কারণ 4টে স্পিনার নিয়ে যাচ্ছে, 3টে পেস বোলার, মানে পিওর পেস বোলার, বুমরা, অর্শদীপ সিং আর সিরাজ। তাছাড়া অলরাউন্ডার হিসেবে যদি ধরি আমি, হার্দিক আছে, শুভম দুবে আছে, তো আর 4টে স্পিনার, চাহাল, কুলদীপ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা অলরাউন্ডারের মধ্যে আসে। তো একটা স্পেস ছিল স্পিনারদের মধ্যে। আর আমেরিকাতে আমারও একবার যাওয়ার সুযোগ হয়েছিল ক্রিকেট দেখতে, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ টি20, যে জায়গাটা খেলা হয়েছিল ফ্লোরিডাতে, লডার হিল বলে জায়গাটা, ওখানে যা গ্রাউন্ড দেখেছি, আপনার সেরকম ভালো মানের পিচ আপনি পাবেন না ওয়ার্ল্ড কাপে। ইনিশিয়ালি পেতে পারেন, ওই মাঠে কন্টিনিউয়াস খেলা হতে হতে স্লোয়ার সাইডেই থাকবে আমি যতটুকু। আর ওয়েস্ট ইন্ডিজ তো মানে অনেক দিন ধরে, আগের ওয়েস্ট ইন্ডিজের উইকেট পেস বোলিং নেই, স্লোয়ার সাইড, থেমে থেমে অনেক পিচে একটু থেমে থেমে বল আসে, স্লো বল। তো সেই হিসাবে হয়তো সবকিছু বিবেচনা করে 4টে স্পিনার নিয়েছে। 4টে স্পিনার হয়তো কোনো ম্যাচে 3টে খেলবে, একটা রিজার্ভে থাকবে। তবে রিঙ্কু সিংকে স্পেস দেওয়া যেত, আমার মনে হয় যেত। আর একটা যাতে আমি বলছেন, শিবম দুবে মানে এখন যে ইন্ডিয়ান ক্রিকেট বা ইন্ডিয়ান দল, সেই জায়গাতে শিবম দুবের মানে দলে নেওয়াটা কতটা প্রাসঙ্গিক? না, এবছর ও ভালো খেলছে, এটা অস্বীকার করার উপায় নেই। শিবম দুবে, হি ক্যান ক্লিয়ার দ্য গ্রাউন্ড এনি টাইম, ক্যান বোল এনি, মানে 24টা বল ও করতে পারে 4 ওভার। তো এবছরটা ওর ভালো যাচ্ছে কম্পারেটিভলি প্রিভিয়াস 2 ইয়ার্স। এবছরটা উনি ভালো খেলছেন, তাই চান্স পেয়েছে। শিবম দুবের চান্স নিয়ে কোনো সন্দেহ নেই, ও পাওয়ার যোগ্য। আর টি20 যেহেতু ছোট ফরম্যাটের গেম, সেখানে অলরাউন্ডার বেশি নেওয়া হয়েছে, এটা ভালো দিক। ইন্ডিয়াতে অলরাউন্ডারের অভাব ছিল অনেক বছর ধরে, সেই কপিল দেবের সময় শুধু কপিল দেব একাই নিয়ে যেত টিম টেনে। তারপরে এবারের জেনারেশন হার্দিকও সম্পূর্ণ, যেহেতু চান্স পেয়েছে, আমি বলবো সম্পূর্ণ সুস্থ, আইপিএলও খেলছে, কিন্তু সেই মাত্রায় এখনো পৌঁছেনি। যে হার্দিককে আমরা চেনি দেখেছি, সেই ফর্মে এখনো আসেনি, হয়তো ওয়ার্ল্ড কাপ টাইমে এসে যাবে। ঋষভ পন্থ একটা বিশাল অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসে, কাকে মনে হয় ঋষভ পন্থ না সঞ্জু স্যামসনকে খেলানোটা বুদ্ধিমানের কাজ হবে রোহিতের? দেখুন, দুজনেই খেলবে, প্রেফারেন্স থাকবে ঋষভ পন্থের, আমার মনে হয় প্রেফারেন্স থাকবে ঋষভ পন্থের। কারণ ওর ক্যালিবার, ওর যা রেকর্ড, ইফ ইউ সি দ্য প্রিভিয়াস রেকর্ডস, মানে ঋষভ পন্থ অনেক এগিয়ে, প্লাস ম্যাচ ফিনিশ করতে পারে। সঞ্জু স্যামসন আইপিএলে ভালো খেলছে, কিন্তু ইন্ডিয়ার হয়ে অনেক ম্যাচ খেলেছে, সুযোগ পেয়েছে, বারে সুযোগ পেয়েছে, কন্টিনিউয়াসলি সুযোগ পায়নি, বিকজ সেরকমভাবে সাকসেস হয়নি যেরকম হওয়ার কথা। ট্যালেন্ট আছে কিন্তু হতে পারেনি, যে কোনো কারণেই হোক। আমার মনে হয় প্রেফারেন্স থাকবে ঋষভ পন্থের। আর যদি আপনার হচ্ছে স্পিনারদের কথা ধরি, স্পিনারদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে রোহিতের কি পরীক্ষা হবে? একদিকে তো আপনার ধরুন রবীন্দ্র জাদেজা,
অলরাউন্ডারে বিচার করলে তাকে দলে রাখতেই হবে। আর যেহেতু আপনি বলছেন আমেরিকার পিচ অনেক বেশি স্লো টার্নার হতে পারে, বা এদিকে আপনি ওয়েস্ট ইন্ডিজের পিচ স্লো হবে, কারণ বিগত বিশ্বকাপের পরেই তো ভারত ওয়েস্ট ইন্ডিজে গেছিল এবং সেখানে স্পিনাররা কিন্তু অনেক বেশি সাকসেসফুল। সেই জায়গাতে দাঁড়িয়ে কুলদীপ যাদব না চাহাল, কে রোহিতের প্রথম চয়েস হতে পারে? রবীন্দ্র জাদেজা অ্যাজ অলরাউন্ডার টিমে থাকবে, প্লাস ও খুব ভালো ফিল্ডার, সে থাকবে মনে হয় আমার। আর কুলদীপ যাদব এখন বেস্ট ফর্মে আছে। টেস্ট সিরিজ থেকে দেখে যদি ইংল্যান্ডের সঙ্গে লাস্ট যে টেস্ট সিরিজ হলো ওখান থেকে যা দেখেছি ওকে, প্লাস এবারের আইপিএল, খুব ভালো ফর্মে আছে। কিন্তু মনে রাখতে হবে অক্ষর প্যাটেল আছে, অক্ষর প্যাটেলও অলরাউন্ডার, মানে কিন্তু ইন্ডিয়ার টিমে কিন্তু খুব একটা সেরকম কার্যকরী পারফর্ম এখনো নজর কাড়া করতে পারেনি। সে করতে পারেনি, কিন্তু টিমে অলরাউন্ডার হিসেবে ও চান্স পেয়েছে। টি-20 টিমে ধরুন অলরাউন্ডার বেশি খেললে টিমের পক্ষে ভালো। আমি বলছি না ওকে খেলাবে, আমার মনে হয় চাহালও অনেকদিন পরে আবার কামব্যাক করলো ইন্ডিয়া টিমে। চারজনই ভালো, কিন্তু প্রেফারেন্স থাকবে আমার হিসেবে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ফার্স্ট। আর যদি ধরুন তিনটে স্পিনার খেলায়? তিনটে স্পিনার খেলালে চাহালকে খেলানো উচিত, কারণ আমার ব্যাটিং লাইন আপ দেখুন, বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল আছে, তারপর যারা আসবে হার্দিক বলুন, শিবম দুবে যদি খেলে শিবম দুবে, ঋষভ পান্ত উইকেট কিপার, আর কতজন, মানে একজন স্পেশালিস্ট স্পিনার খেলাতেই পারে, চাহাল খেলাতেই পারে। সেই ক্ষেত্রে রোহিত কি মনে হয় 3-2, মানে স্পিন 3 আর হচ্ছে ফাস্ট বোলার 2? ফাস্ট বোলার বুমরা আছে টিমে, সিরাজ আর অর্শদীপ সিং আছে, আর প্লাস অলরাউন্ডার আছে হার্দিক পান্ডা, পেস বোলার অলরাউন্ডার হার্দিক আর শিবম দুবে আছে। 5 জনের মধ্যে খেলবে, 3টে তো খেলবে, 3টে খেলাতেই হবে। কি মনে হচ্ছে এবার তো বিশ্বকাপ, স্পেশালিস্ট পেস বোলার 3টে খেলাতে হবে। এবার তো বিশ্বকাপ হচ্ছে শেষ, রোহিতের জন্যও শেষ, বিরাটের জন্যও শেষ, এবারই শেষ, কি মনে হচ্ছে? না, ইন্ডিয়া টিম ভালো খেলবে, সেমিফাইনাল তো যাবে, আমার আশা সেমিফাইনাল যাবে। রোহিতের ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, ঠিক আছে, বিরাট তো জিতে নিয়েছে ওয়ার্ল্ড কাপ। 2011ও বিরাট ওয়ানডে যেটা ছিল টিমে ছিল। এখন অনেকটা কিছুটা লাকের উপরও নির্ভর করে, টিম পারফরমেন্স ওই সময় কোন টিমটা কতটুকু পিক একদম টপ থাকবে পারফরমেন্সের দিক দিয়ে, তার উপর নির্ভর করে। অস্ট্রেলিয়া যেটা বারবার করে দেখিয়েছে, দেখাতে পারে। আমাদের টিম ভালো টিম। এখন একটাই ব্যাপার, হার্দিক, ঋষভ পন্থ, ওদের যে সেরা পিকে যেতে হবে। আগে যেটা দেখেছি আমরা হার্দিক, ঋষভ পন্থ, কারণ বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আইপিএল খেলছে এত বছরের লে অফের পরে ঋষভ পন্থ, সেখানে ওয়ার্ল্ড কাপে একটা আলাদা প্রেশার থাকবে নিজের জন্য, টিমের জন্য, দেশবাসীর জন্য। সেখানে কতটুকু করতে পারে তার উপর নির্ভর করছে। আরেকটা হচ্ছে ওপেনিং। ঋষভ পান্তের তো আপনি খেলা দেখেছেন আইপিএলে, টেলিভিশনের পর্দায় যতটা দেখেছেন, কি মনে হচ্ছে ঋষভ পান্ত এত অ্যাক্সিডেন্ট থেকে আবার কামব্যাক করে তার ফুটওয়ার্ক, বিশেষ করে ফুটওয়ার্ক কি ঠিকঠাক আছে? হ্যাঁ, ডে বাই ডে ও ইমপ্রুভমেন্টে যাচ্ছে, কিন্তু এখনো পিকে যায়নি। স্ট্রাইক রেট দেখুন, এত বড় একটা ইসের পরে এখনো আমার মনে হয় ওর 158 চলছে স্ট্রাইক রেট, 158 160-র কাছাকাছি, নট ব্যাড। আরও ডে বাই ডে আরও তো আইপিএল এর অনেক ম্যাচ আছে, যাবে, খেলে নেবে, ভালো খেলবে। হার্দিক পান্ডাকে নিয়ে আমি একটু কম্পারেটিভলি চিন্তিত, কারণ হার্দিকের যে এবার মুম্বাই ইন্ডিয়ান্সও সেভাবে খেলতে পারেনি যতটুকু আশা করেছিল। ক্যাপ্টেন্সি নিয়ে একটা বিশাল বিতর্ক সারা দেশে চলছে, রোহিতের জায়গায় হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। প্রথম দিকে ম্যাচ হারাতে তার প্রেশার আরও বেড়ে গেছে। সব ম্যাচেই তো একটা খেলার চাপ থাকে, তো সব ম্যাচ প্লাস নিজে ক্যাপ্টেন, সব মিলিয়ে কতটুকু দাঁড়াতে পারবে সেটা একটা প্রশ্ন থাকে। তো যেহেতু ওদের হার্দিকের অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক ম্যাচ খেলেছে ইন্ডিয়ার, ঋষভেরও সেম, অনেক ম্যাচ ও ঋষভ জিতিয়েছে ম্যাচ, 50-50 সিচুয়েশন থেকে ম্যাচ বের করেছে, তো ওদের এক্সপিরিয়েন্সের একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে যাচ্ছি, একটা প্রশ্ন করব আপনাকে, শেষ প্রশ্ন করব, সে
হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার যে সম্পর্কের ইকুয়েশন, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে প্রত্যক্ষ করছে, সেটা কি ইন্ডিয়ান টিমে যখন আসবে তখন এই হার্দিক পান্ডিয়াকে কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে খেলতে হবে। অন্যদিকে বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার সম্পর্কের ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো কতটা ফ্যাক্টর? কোনো ফ্যাক্টর নয়, দেশের হয়ে খেলছে, দেশের হয়ে খেলতে হবে, সেখানে কোনো রকম মানে সম্পর্ক নিয়ে টানাপোড়েনের কোনো প্রশ্ন নেই। আমরা যারা বাইরে আছি আমরা মানে আলোচনাটা একটু বেশি করি, আমাদেরও তো আলোচনা করে বাঁচতে হবে, তাই একটু আলোচনা, একটু মুখরোচক আলোচনা হয়, কিন্তু ভেতরে ড্রেসিং রুমে সবাই এক, সবাই দেশের হয়ে নিজেদের বিলিয়ে দেয়, খেলে। বাকিটা হচ্ছে কিছুটা লাক, ওই দিনের পারফরমেন্স। যেমন এবারের ওয়ার্ল্ড কাপ দেখুন, মানে কন্টিনিউয়াস আমরা সব ম্যাচ জিতে গেলাম, ফাইনালে গিয়ে এরকম খেলবো আমরা স্বপ্নও ভাবিনি, এত স্লো ব্যাটিং হবে আমাদের ইনিংসটা, অথচ এই ট্র্যাভিস হেড একাই জিতিয়ে দিল সেঞ্চুরি করে, ওর সময় পিচটাও ভালো হয়ে গেল মনে হচ্ছে। তো এগুলি হচ্ছে লাক ফ্যাক্টর, কিছুটা লাক আমি বিলিভ করি, কিছুটা লাক আপনাকে সহায়তা না করলে আপনি ওই জায়গায় চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে ধরতে পারবেন না। একেবারেই আইপিএল ক্রিকেট চলছে, আইপিএল ক্রিকেট যত সময় যাবে তত প্লেয়ারদের যে পারফরমেন্স কোথায় পৌঁছাবে, উচ্চতায়, কোন উচ্চতায় পৌঁছাবে সেটা ধরা পড়বে। তবে সামনেই কিন্তু বিশ্বকাপ, ভারতীয় ব্যাটার বা ভারতীয় বোলারদের বিশ্বকাপের দিকে কিন্তু এই আইপিএল এর মঞ্চ থেকেই ফোকাস রাখতে হবে, কারণ তারা প্র্যাকটিস যে ম্যাচ, সেই প্র্যাকটিস ম্যাচ তাদের কিন্তু আর সামনে নেই। অর্থাৎ ঋষভ পান্ত থেকে আরম্ভ করে হরদীপ সিং, বিরাট কোহলি সবাইকেই কিন্তু এই আইপিএলেই ইন্টারন্যাশনাল বোলারদের ফেস করার একটা শেষ সুযোগ, এবং এখান থেকেই তাদের মূলত আগামী যে টি-20 বিশ্বকাপ, সেই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে হবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আবার অন্য কোনো খবরে ফিরে আসছে আমাদের নিউজ অ্যাঙ্কার শতাব্দী দেবনাথ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার